কিন্তু এখনও অনেকগুলো সমস্যা রয়ে গেছে। মানুষ অনেকগুলো ব্যাংকে গিয়ে তার টাকা তুলতে পারছে না। মধ্য দিয়ে সবচেয়ে কম বিতর্ক হবে এই জায়গাটা, তাদেরকে পুনরায় বিবেচনা করা দরকার। কিন্তু মানুষ দেখতে চাইছে এই সরকার তো সিন্ডিকেট ভেঙে ফেলবে দ্রুত, রাতারাতি। কেন ভাঙছে না? না, ধন্যবাদ। দেখুন, একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। আমাদের হাজারো তরুণ, ছাত্র, শ্রমিক, প্রাণ, আমার এমনকি জনগণের একটা উল্লেখযোগ্য অংশ, তারা সবাই অকাতরে জীবন দিয়েছেন লড়াই করতে করতে। এবং একটা সশস্ত্র রাষ্ট্রীয় শক্তি ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত্র জনগণ সেটা গণপ্রতিরোধ সৃষ্টি করে সেটাকে বিজয়ী করেছে। অভূতপূর্ব একটা লড়াই। এইরকম একটা অর্জনের উপর দাঁড়িয়ে একটা অন্তর্বর্তী সরকার, যারা শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। ফলে বিপুল অধিকাংশ জনগণের একটা অভূতপূর্ব সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার। ফলে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, এবং সেই প্রত্যাশা অনেক ক্ষেত্রে বাস্তবতা কিংবা নানা ধরনের যে বাস্তব সীমাবদ্ধতা আছে সেগুলোকে ছাপিয়ে যেতে চায়। এটা আমরা বুঝি। কিন্তু তারপরও বলবো যে সরকারের যে অনেকগুলো কাজ তারা করছেন, সেটা নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব তৈরি করছে। তারা বেশ কিছু জায়গায় অনেকটা যেখানে যাকে বলে যে লাইনচ্যুত হয়ে পড়েছিল, সেগুলোকে তারা লাইনে তোলার চেষ্টা করছেন। বিশেষত অর্থনীতির ক্ষেত্রে আমি বলবো ঋণ পরিশোধ, রিজার্ভ, ব্যাংকের মধ্যে শৃঙ্খলা আনা। কিন্তু এখনও অনেকগুলো সমস্যা রয়ে গেছে। মানুষ অনেকগুলো ব্যাংকে গিয়ে তার টাকা তুলতে পারছে না। ফলে পাবলিক পারসেপশন হচ্ছে যে হ্যাঁ, অর্থনীতির প্রতি আস্থা জন্মাচ্ছে, যারা অর্থনীতি চালাচ্ছেন তারা সজ্জন মানুষ, নির্ভরযোগ্য মানুষ, তাদের দক্ষতা, পাণ্ডিত্য নিয়ে যথেষ্ট পরিমাণে আস্থা মানুষের মধ্যে আছে। কিন্তু সে যখন আবার বাস্তব ফলাফলে এই জায়গাটা দেখে, সেটা নিয়ে যে পরিষ্কার তার সাথে কমিউনিকেশন থাকা দরকার, সেটার ঘাটতি আছে। যার ফলে মানুষ মনে করছে যে আমি তো ভুক্তভোগী, আমি তো পাচ্ছি না। ফলে তার মধ্যে আতঙ্ক বাড়ছে। এই দিকটা আমার মনে হয় যে সরকারের এখনও এই সমস্যাগুলো সমাধান করতে পারেনি। সেই সমস্যাগুলো সমাধান কবে নাগাদ হতে পারে, কিভাবে হবে, সেই সমস্ত কথাগুলো জনগণকে প্রতিনিয়ত এমনভাবে জানানো দরকার যাতে জনগণের মধ্যে আস্থাটা থাকে। এটা হলো এক, অর্থনীতির দিকে। আমি যদি জানমালের নিরাপত্তার জায়গা দেখে বলি যে এখনও পর্যন্ত জানমালের নিরাপত্তার ক্ষেত্রে মানুষের যে অনিশ্চয়তা, উদ্বেগ, এগুলো কাটেনি। এবং এই ক্ষেত্রে প্রতিষ্ঠান পুনর্গঠনের যে একটা অগ্রাধিকার এই সরকারের সামনে ছিল, সেইটার মধ্যে অনেক রকম সমস্যা রয়ে গেছে। বিশেষত পুরনো দোসররা বহু জায়গাতে এখন পর্যন্ত তারা বহাল তবিয়তে বসে আছে। কিছু কিছু জায়গায় পরিবর্তন এসছে, কিন্তু সেই পরিবর্তনগুলো এফেক্টিভ করা যাচ্ছে না। অর্থাৎ আপনি যে গতিতে একটা জিনিস কাজ করা দরকার, সেই গতিতে কাজ করছে না। মনে রাখা দরকার, এটা কিন্তু প্রথাগত সরকারের মতো না। জনগণের অভ্যুত্থানের উপরে জনগণের সমস্ত সমর্থন নিয়ে, তার অভিপ্রায় নিয়ে, তার স্বার্থ বাস্তবায়ন করার জন্য তারা রাষ্ট্র পরিচালনায় গেছেন। ফলে তাদের যে শক্তি, সেটার যে প্রতিফলন আমরা দেখতে চাই, সেটা হচ্ছে না। মনে হচ্ছে একই লালফিতার দৌরাত্ম্য, একই ওই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, এটা মানুষ গ্রহণ করতে পারছে না। ফলে যদি পুরনো দোসররা এই ধরনের একটা অকার্যকর পরিস্থিতি সৃষ্টি করে, এই সমস্যাগুলো সৃষ্টি করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আর যদি সাধারণ আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই পড়ে, তাহলে আমলাতন্ত্রকে কিভাবে আরও গতিশীল করা যায়, সেই বিষয়ে আমাদের উপদেষ্টাদের এবং পুরো সরকারকে আরেকটু জোরালো ভূমিকা নিতে হবে। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা অংশীজনদের সমর্থনটা তাদের দরকার। তাহলে তারা বুঝবেন যে এটা তারা একটা আরও শক্ত সমর্থনের উপর দাঁড়িয়ে তারা করছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জানমালের নিরাপত্তা, এই সহ যে তাদের রাষ্ট্র পরিচালনার যে দৈনন্দিন কাজ, সেগুলোতে রাজনৈতিক দল এবং অন্যদের অংশগ্রহণের জায়গাটা, অর্থাৎ তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, একটা আলাপ আলোচনা, কনসালটেশন, এটার একটা কাঠামো তৈরি করা দরকার ছিল, যেটা তাদেরকে অনেক বেশি কার্যকর ভূমিকা নিতে সাহায্য করতো। এটা শেষ করি। আরেকটা বিষয়, যেমন ধরেন আমরা বলেছিলাম যে দ্রব্যমূল্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু
এক তো হচ্ছে পুরনো সরকারের যত রকম লুটপাট দুর্নীতি এবং সব অবস্থাপনা তার দায় আছে, মানে সেটা ধারাবাহিকতায় আমরা পুঞ্জীভূত সমস্যার মধ্যে আছি। কিন্তু মানুষ দেখতে চাইছে এই সরকার তো সিন্ডিকেট ভেঙে ফেলবে দ্রুত রাতারাতি, কেন ভাঙছে না? এখন এটা যে অনেক ক্ষেত্রে এই ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের সম্পর্ক এবং এই সাপ্লাইয়ের যে জায়গা অর্থাৎ যোগান যারা দিচ্ছে বিশেষত আমদানি পণ্যের ক্ষেত্রে সেটা যে কয়েকটা কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাদের কেউ কেউ যখন অভিযুক্ত হচ্ছে তখন সেই কোম্পানির আনা আমদানি যখন বন্ধ হয়ে যাচ্ছে সেই সংকটটা মোকাবেলা করা হবে কীভাবে, এইসব ক্ষেত্রে আরও পূর্ব পরিকল্পনা, প্রতিটি ধাপ বিবেচনা করে অগ্রগতি এবং এর জন্য প্রয়োজনীয় স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা তারা করছেন। কিন্তু যে দ্রুত পদক্ষেপের জায়গা ডিরেকশন মানুষ দেখতে চেয়েছে এবং যার ফলাফল বাজারে পড়তে শুরু করবে বলে মানুষ মনে করেছিল, সেটা না দেখতে পেয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ হতাশা জন্ম নিচ্ছে। এটাও দূর করা দরকার, নিজেদের রোডম্যাপটা পরিষ্কার করা দরকার। অর্থাৎ এই ক্ষেত্রে তারা কি করছে, আমি রোডম্যাপ নির্বাচনের অর্থে বলছি না, আমি বলছি অর্থনৈতিক প্রশ্নে যে তাদের একটার পর একটা ধাপে তারা যে পদক্ষেপ নিচ্ছেন, কোনটার ফলাফল কতদিনে তারা আশা করছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে দুটো বিষয় এই সরকার করবেন, এটাই খুব ম্যান্ডেট ছিল। এক হচ্ছে যে শহীদদের তালিকা প্রণয়ন করা যথাযথভাবে, তাদের জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। দুই হচ্ছে আহতদের সুচিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া। এই দুটো কাজ তো মানে মানে একেবারে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়ার কথা এবং এর জন্য সরকারের লোক আছে, টাকা আছে, তারা সেভাবে দায়িত্ব দিয়ে দেওয়ার কথা। বাইরেরও প্রচুর মানুষ কাজ করছেন, সাহায্য করছেন, তাদের কোঅর্ডিনেট করে এই কাজটা আরও ভালোভাবে করা যেত। এ নিয়ে অভিযোগ বিব্রতকর সরকারের জন্য, আমাদের জন্য। আমরা আহতদেরকে এখন সমাবেশ করতে রাস্তায় নেমে আসতে দেখছি এবং উপদেষ্টারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই পর্যন্ত আসলো কেন? এটা তো মানুষের মধ্যে একটা তুমুল ক্ষোভের সৃষ্টি করছে এবং এইভাবে তো তারা আসলে মানে আর কতদিন সময় দিবেন? মানে আমি হাসপাতালে কাতরাচ্ছি, আপনি আমাকে কি শোনাতে চাইছেন? মানে আমলাতান্ত্রিক জটিলতা নাকি আপনার সক্ষমতা নাই নাকি? এইটা মানুষ নিতে পারছে না। একই সাথে আরেকটা বিষয় খুব উদ্বেগের তৈরি করেছে যে হ্যাঁ, ন্যায় বিচার শুরু হচ্ছে এবং আমরা বলেছি ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রা, কিন্তু এই যে মামলার ধরনটা পুরনো সরকারের মতো হচ্ছে, এটাতে কি মামলার মেরিট কমে যাচ্ছে? মামলার মেরিট কমে গেলে কি আসলে এই অভিযুক্তরা ছাড় পেয়ে যাবে? এটাকে কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হিসেবে আবার তারা দেখাতে পারবে যারা অভিযুক্ত, যারা খুন করেছে আমাদের সন্তানদের? এটা আজকে মানুষের মধ্যে উদ্বেগে জন্ম নিয়েছে। ফলে এই ক্ষেত্রে আরও সচেতন, সতর্ক হওয়া দরকার সরকারকে। একটা স্বচ্ছ বিচার, দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য একটা বিচার তৈরি করতে হবে, যাতে করে এটাকে কোনোভাবেই অভিযুক্তরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়ে লেবেল দিতে না পারে। যদিও তারা চেষ্টা করবে, কিন্তু সেটা যাতে গ্রহণযোগ্য না হয়। ফলে এই যে দৈনন্দিন কাজের অগ্রাধিকারগুলো, যেগুলো আমরা নিজেরা বলেছি সরকারকে, সেই ক্ষেত্রে আমরা অর্জনও দেখছি, আবার অনেক রকম ঘাটতি আছে, যে ঘাটতিতে মানুষের ক্ষোভ আছে। বিশেষভাবে মানুষকে অনুভব করতে হবে, সরকারকে এটা বুঝতে হবে যে মানুষ অনুভব করছে কিনা যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আপনারা অনেক অর্জন করেছেন, কাজ করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের আস্থা আছে, সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু আপনাদের কাজের সামষ্টিক ফলাফল জনগণ কিভাবে অনুভব করছে এইটা ভালো মতো বিবেচনা করা দরকার। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। এই সরকারের আরেকটি দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণের জায়গা। অভ্যুত্থান যা প্রত্যাশা সৃষ্টি করেছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আইনের সংস্কার ঘটবে এবং আমরা এমন একটা নির্বাচন পাব এবং নির্বাচনের মধ্য দিয়েও এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় আমরা যেতে পারবো যেখানে ক্ষমতার জবাবদিহিতা থাকে, যেটার পূর্বশর্ত হচ্ছে ক্ষমতার মধ্যে ভারসাম্য। এই জায়গাটা সাংবিধানিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের তৈরি করতে হবে এবং সরকার যাতে জনগণের কাছে জবাব দিতে পারে, সরকারের নীতি যাতে জনগণের বৃহত্তর স্বার্থটাকে সামনে রাখতে পারে, সেই জায়গা সৃষ্টি করার কাজটাকে ফ্যাসিলিটেট করা এটা এই সরকারের একটা কাজ। সেখানে আমরা মনে করি যে সরকার অনেকগুলো কমিশন করেছে এবং তারা রিপোর্ট দেবেন 3 মাসের মধ্যে। যতটা বোঝা যাচ্ছে যে 5ই জানুয়ারির মধ্যে অন্তত 6টি কমিশন রিপোর্ট দেওয়ার কথা। ফলে জানুয়ারি মাসেই একটা আলোচনা শুরু হবে এবং আমরা আশা করি যে দ্রুততম সময়ের মধ্যেই একটা রোড ম্যাপ ঘোষণা করা। রোড ম্যাপ মানে কিন্তু আগামীকাল আমরা নির্বাচন চাইছি এটা নয়। রোড ম্যাপ মানে হচ্ছে নির্বাচন যখনই হোক সেই জায়গাটা সহ সংস্কার প্রক্রিয়াটা কীভাবে এগোবে এই সম্পর্কিত একটা
পথরেখা। তার মানে হচ্ছে মানুষের মধ্যে তখন একটা স্পষ্টতা আসবে যে আচ্ছা এই ঘটনাগুলো সামনে ঘটতে যাচ্ছে, ফলে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে এটা সাহায্য করবে। এর একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে এর একটা বড় ভূমিকা থাকবে বলে আমরা মনে করি। কাজেই এই উত্তরণ পর্বেও সরকারের ভূমিকার আরও কিছু করার আছে, বিশেষত স্টেক হোল্ডারদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার অংশীজন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শেষে অংশ নিয়েছে, সব মিলিয়ে আমার মনে হয় যে একটা অংশীজনদের সাথে আলাপ আলোচনা আরও বৃদ্ধি করা দরকার, যাতে করে আমরা এই উত্তরণ পর্বে একটা কনসেনসাস রক্ষা করতে পারি। কেননা পতিত ফ্যাসিস্টরা তাদের দেশি বিদেশি দোসরদের নিয়ে প্রবলভাবে আমাদের এই অভ্যুত্থান এবং এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, ফলে সেটা যাতে কোনোভাবে না হতে পারে সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সে ঐক্য বজায় রাখতে গেলে এই কনসেনসাস খুব গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষাগুলোকে আরও গুরুত্বের সাথে পরীক্ষা নিরীক্ষা বিবেচনা করবেন সবসময়, এবং তাদের কোন কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে সেগুলোর ক্ষেত্রে তারা করবেন। যেমন একটা ক্ষেত্রে আমি বলি যে যখন এটা বাংলাদেশের জানমালের নিরাপত্তা সহ আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের জায়গাটা হচ্ছিল, দুর্গাপূজা একটা সম্ভাব্য আক্রমণ হতে পারে, সরকার কিন্তু খুবই অগ্রাধিকার ভিত্তিতে এটাকে গ্রহণ করেছিল। আমরা রাজনৈতিক দলগুলোও করেছিলাম, সবাই সে জায়গাতে, এবং সকলে মিলে একটা লড়াই করার ফলে দেখা গেল যে একটা জোরালো পদক্ষেপের ফলে ষড়যন্ত্রকারীরা তেমন কোনো বড় আকারের কোনো ঘটনা ঘটাতে পারেনি। শান্তিপূর্ণভাবেই এই দেশে দুর্গাপূজা একটা উৎসব এবং একটা স্বস্তির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এই যে অগ্রাধিকার দেওয়া এবং সাফল্য অর্জন করা, এটা সরকারের বিবেচনা করতে হবে যে তার প্রায়োরিটি কাজগুলোতে এরকম একটা সম্মিলিত অ্যাকশন দরকার, যাতে করে জনগণের মধ্যে উপলব্ধিটা হয় যে তারা আসলে এই কাজে কতটা আন্তরিক। তো সেই দিকটাকে আমি মনে করি যে তাদেরকে আমরা আমরা মনে করি যে এইটা তাদের বিবেচনা করা উচিত। নিশ্চয়ই একটা এখতিয়ার থাকতে হবে, সেই এখতিয়ার তো জনগণ দিয়েছে তাদেরকে, আমরা স্টেক হোল্ডারদের দিয়েছি, তারা রাষ্ট্র পরিচালনা করবেন, সিদ্ধান্ত তারাই গ্রহণ করবেন। তবে যেহেতু তারা প্রথাগত রাজনৈতিক একটা সরকার নয় যে তাদের একটা নিজস্ব রাজনৈতিক দল আছে, ফলে তারা তাদের মতামত গ্রহণ করছে, তারা অনেকগুলো দল, সমাজের অনেকগুলো অংশ, যেমন ধরেন শিক্ষার্থীরা, তাদের মধ্যেও মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দল, তাদের মধ্যে মতপার্থক্য আছে, শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন, এর বাইরেও স্টেক হোল্ডার আছে। কাজেই এই যে স্টেক হোল্ডারদের বহু রকম মত থাকতে পারে, সে কারণে যেহেতু সকলের সমর্থনে তারা আছেন, সেখানে আপনার যত বেশি আলাপ আলোচনা করা, মেজর সিদ্ধান্তগুলোতে প্রায়র আলাপ আলোচনা করে নেন, তত তাদের কম বিতর্কের মুখোমুখি হতে হবে। সিদ্ধান্ত তো তারাই গ্রহণ করবেন, কিন্তু তারা যদি পূর্বেই একটা পূর্বালোচনা করেন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে তাদের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সবচেয়ে কম বিতর্ক হবে। এই জায়গাটা তাদেরকে পুনরায় বিবেচনা করা দরকার। ধন্যবাদ।